আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে এসপি ক্লাসে স্বাগতম। নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নিয়ে আসলাম নমুনা প্রশ্ন এবং উত্তর, এবং এটি হচ্ছে একটি সাজেশনমূলক ক্লাস, যেখান থেকে তোমরা পরীক্ষায় অবশ্যই 100% কমন পাবে। জীবন জীবিকা বিষয় এই পরীক্ষাটি হচ্ছে 10 তারিখ। এখানে আমি একটি সাজিয়েছি তোমাদের জন্য প্রশ্ন, সাজেশনমূলক। প্রকল্পের নাম হচ্ছে ক্যারিয়ার প্ল্যানিং। আমরা এখানে এই ভিডিওটি সাজিয়েছি, ক্লাসটি সাজিয়েছি একক কাজ এবং দলগত কাজ এবং জোড়াই কাজ দিয়ে। আমরা প্রথমে আলোচনা করব একক কাজ নিয়ে কয়েকটি প্রশ্ন। এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর প্রশ্নে আছে, দেশীয় ও আন্তর্জাতিক শ্রম বাজারের ক্রমপরিবর্তনশীল চাহিদা বিবেচনায় কাঙ্ক্ষিত পেশার মৌলিক দক্ষতা অর্জনের উপায়সমূহ বিশ্লেষণ করো। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। দেখি আমরা এই প্রশ্নের উত্তর। দেশীয় এবং আন্তর্জাতিক শ্রম বাজারে চাহিদার পরিবর্তনশীলতা বিবেচনা করে যে কোনো পেশার মৌলিক দক্ষতা অর্জনের জন্য কিছু প্রধান উপায় রয়েছে। যেমন 1 নাম্বার হচ্ছে শিক্ষা ও প্রশিক্ষণ। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং সার্টিফিকেট কোর্স সম্পন্ন করা। এটি মূলত যে কোনো পেশার ভিত্তিতে গড়ে তোলা যায়। 2 নাম্বার হচ্ছে অনলাইন কোর্স ও ওয়ার্কশপ। বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম যেমন কোর্সেরা, ইউডেমি থেকে প্রয়োজনীয় কোর্স সম্পন্ন করা। 3 নাম্বার হচ্ছে ইন্টার্নশিপ ও প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা। বিভিন্ন কোম্পানিতে ইন্টার্নশিপ বা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা অর্জন করা। এরপর 4 নাম্বার হচ্ছে নেটওয়ার্কিং। নেটওয়ার্কিংয়ে আছে সংশ্লিষ্ট ক্ষেত্রের পেশাজীবীদের সাথে নেটওয়ার্ক গড়ে তোলা, যা চাকরি ও ক্যারিয়ারের সুযোগ বাড়াতে সহায়ক বা সাহায্য করে। এখানে কোন বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে? এখানে আলোচনা করা হয়েছে দেশীয় এবং আন্তর্জাতিক শ্রমবাজারে যে ক্রমানুসারে পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, ক্রমানুসারে যে পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনের চাহিদা অনুযায়ী তুমি তোমার নিজের মৌলিক দক্ষতা কিভাবে অর্জন করবে। এখন মৌলিক দক্ষতা অর্জন করার উপায়গুলো হচ্ছে এগুলাই: শিক্ষা, প্রশিক্ষণ, অনলাইন কোর্স করা, শিক্ষা নেওয়া বা প্রশিক্ষণ নেওয়া, বা ইন্টার্নশিপ করা বা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা অর্জন করা। এরপর হচ্ছে নেটওয়ার্কিং গড়ে তোলা। এরপর আমরা 2 নম্বর প্রশ্নে চলে আসব। 2 নম্বর প্রশ্ন হচ্ছে বাস্তবসম্মত ক্যারিয়ার প্ল্যানিং বা পেশাগত লক্ষ্য নির্ধারণ করা। তুমি কিভাবে বাস্তবসম্মতভাবে ক্যারিয়ারের প্ল্যানিং করবে বা পেশাগতভাবে লক্ষ্য নির্ধারণ করবে, তা নিয়ে আমরা এখন আলোচনা করব। তাহলে এখানে বলছে বাস্তবসম্মত ক্যারিয়ার প্ল্যানিং বা পেশাগত লক্ষ্য নির্ধারণের জন্য নিচের ধাপগুলো অনুসরণ করা যেতে পারে। 1 নাম্বার হচ্ছে স্বপ্ন ও আগ্রহ। নিজের আগ্রহ এবং ভবিষ্যতের স্বপ্ন সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা, মানে তুমি কোন বিষয় নিয়ে আগ্রহী এবং তোমার ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছা আছে বা কি স্বপ্ন, সেই সম্পর্কে তোমাকে পরিষ্কার ধারণা থাকতে হবে, প্রথম কাজ। 2 নাম্বার কাজ হচ্ছে তোমার লক্ষ্য নির্ধারণের জন্য বাজার গবেষণা করা বা মার্কেট রিসার্চ করা। বর্তমান শ্রম বাজারের চাহিদা এবং ভবিষ্যতের সম্ভাবনা সম্পর্কে তোমাকে গবেষণা করতে হবে, মানে বর্তমান শ্রম বাজারে কোন কোন বিষয়ের চাহিদা রয়েছে এবং যে যে বিষয়ের চাহিদা রয়েছে সেই বিষয়ের ভবিষ্যৎ সম্ভাবনা কীরূপ, মানে ভবিষ্যতে সেই বিষয়ের কোনো কাজ থাকবে কিনা, সেই বিষয়ে তোমাকে কি করতে হবে, রিসার্চ করতে হবে বা গবেষণা করতে হবে। এরপর 3 নাম্বারের রয়েছে লক্ষ্য নির্ধারণ। নিজের যোগ্যতা এবং আগ্রহ অনুযায়ী, মানে তুমি তোমার নিজের যোগ্যতা এবং আগ্রহ অনুযায়ী স্পষ্টভাবে নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করতে হবে। 4 নাম্বার হচ্ছে প্ল্যানিং করা। লক্ষ্য পূরণের জন্য, মানে তুমি তোমার স্বপ্নের পেশায় পৌঁছানোর যে লক্ষ্য, সেই লক্ষ্যটা পূরণের জন্য দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী পরিকল্পনা তোমাকে করতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। আমরা এরপরের প্রশ্ন আলোচনা করব। এরপরের প্রশ্ন হচ্ছে নির্বাচিত কর্মক্ষেত্রে নতুন প্রযুক্তির কারণে পরিবর্তিত পরিস্থিতির ঝুঁকি বিশ্লেষণ করো। তুমি যে কর্মক্ষেত্রেও নির্বাচন করেছো, সেই কর্মক্ষেত্রে নতুন যে প্রযুক্তি, ডে বাই ডে যে প্রযুক্তি আপডেট হচ্ছে, সেটার প্রযুক্তির কারণে যে পরিবর্তন হচ্ছে প্রতিটি কর্মস্থলে, সেই পরিবর্তনের পরিস্থিতির একটা কি ঝুঁকি হতে পারে, সেটা তোমাকে এই প্রশ্নে বিশ্লেষণ করতে বলা হচ্ছে। তাহলে আমরা দেখি এটার উত্তর। নির্বাচিত কর্মক্ষেত্রে নতুন প্রযুক্তির কারণে পরিবর্তিত পরিস্থিতির ঝুঁকি বিশ্লেষণের জন্য তোমাকে কোন কোন কাজ করতে হবে? 1 নাম্বার হচ্ছে প্রযুক্তি বদলের গতি। নতুন প্রযুক্তি কিভাবে এবং কত দ্রুত প্রভাব ফেলতে পারে তা তোমাকে বিশ্লেষণ করতে হবে।
নতুন প্রযুক্তি কিভাবে নতুন প্রযুক্তি যে আপডেট হচ্ছে এই প্রযুক্তিটা কিভাবে তোমার কর্মস্থলে বা কত দ্রুতভাবে প্রভাব ফেলছে তা তোমাকে জানতে হবে বা বিশ্লেষণ করতে হবে। 2 নাম্বার হচ্ছে দক্ষতার পরিবর্তন, নতুন প্রযুক্তির সাথে মানিয়ে নিতে প্রয়োজনীয় দক্ষতা পরিবর্তন বিশ্লেষণ করা। এরপর 3 নাম্বার হচ্ছে চাকরির নিরাপত্তা, নতুন প্রযুক্তির কারণে চাকরি হারানোর ঝুঁকি, মানে নতুন কোনো প্রযুক্তির আপডেট হওয়ার কারণে যদি চাকরি হারানোর ঝুঁকি থাকে, পাশাপাশি নতুন সুযোগ তৈরি হওয়ার, এই যে নতুন প্রযুক্তিটা আপডেট হলো সেই নতুন প্রযুক্তির মাধ্যমে কোন নতুন সুযোগটা তুমি তৈরি করতে পারবে সেটা তোমাকে কি করতে হবে, বিশ্লেষণ করতে হবে। ঠিক আছে। এরপর 4 নাম্বার হচ্ছে সতর্কতা ও প্রস্তুতি, প্রযুক্তির প্রভাব সম্পর্কে তোমাকে সম্পূর্ণ সচেতন এবং আগামী প্রস্তুতি গ্রহণ করে নিতে হবে। ঠিক আছে। এরপর আমরা এখন 5 নাম্বার প্রশ্ন আলোচনা করব, যেটি একক কাজের মধ্যে তোমরা পাবে তোমাদের মূল্যায়ন পরীক্ষাতে। সেটি হচ্ছে আন্তর্জাতিক শ্রমবাজার ও প্রবাসী শ্রমবাজার সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। তাহলে এখানে কোন প্রশ্ন, আন্তর্জাতিক শ্রমবাজার বলতে বোঝানো হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের কর্মসংস্থান সুযোগ ও চাহিদা। তাহলে আন্তর্জাতিক শ্রমবাজার বলতে বোঝানো হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের কর্মসংস্থান এবং সুযোগ ও চাহিদা। এখানে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা এবং চ্যালেঞ্জ থাকে। উদাহরণস্বরূপ বলা যায়, মানে যেমন একটা উন্নত দেশগুলো শ্রমবাজারের উচ্চ বেতন এবং উন্নত কর্মপরিবেশ পাওয়া যায়। উন্নত দেশ যেগুলো রয়েছে ওই দেশগুলোতে তাদের কাজের জায়গায় তারা উচ্চ বেতন পায় এবং উন্নত কর্মপরিবেশ মানে কাজের পরিবেশটা তারা পেয়ে থাকে। তবে এইসব জায়গায় প্রবেশের জন্য উচ্চমানের দক্ষতা এবং যোগ্যতা প্রয়োজন। তুমি যদি আন্তর্জাতিক শ্রমবাজারে বা উন্নত বিশ্বে যদি কাজ করতে চাও তাহলে তোমাকে উচ্চমানের দক্ষতা হতে হবে এবং যোগ্যতাও উচ্চমানের হতে হবে। তাহলে তুমি আন্তর্জাতিক শ্রমবাজারে কি করতে পারবে বা বিশ্বের উন্নত দেশগুলোতে তুমি কাজ করার সুযোগ পাবে। এরপর হচ্ছে প্রবাসী শ্রমবাজার। প্রবাসী শ্রমবাজার হলো অন্য দেশে কাজ করতে যাওয়া কর্মীদের বাজার। প্রবাসী শ্রমিকরা প্রায়শই উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশগুলোতে যান। যেমন আমাদের বাংলাদেশ হচ্ছে উন্নয়নশীল দেশ, আর আমরা বাংলাদেশ থেকে বিভিন্ন বাইরের দেশে যাই কাজের জন্য, যেগুলো হচ্ছে উন্নত দেশ। ঠিক আছে। এইসব শ্রমিকরা সাধারণত নিম্নমুখী কাজ করে থাকেন। যারা তোমার উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশগুলোতে যান কাজের প্রয়োজনে, তারা সাধারণত কোন ধরনের কাজ করে থাকেন, নিম্নমুখী কাজ, যেমন গৃহকর্মীর কাজ করা বা যে কোনো কিছু নির্মাণের কাজ, হ্যাঁ, এই সমস্ত কাজ করে থাকেন, নিম্নমুখী কাজ করে থাকেন। যারা প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিটেন্স উন্নয়নশীল দেশের অর্থনৈতিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপরে আমরা দেখব আমাদের একক কাজে কোন প্রশ্নটি আছে। একক কাজে এরপরে প্রশ্নটিটা আছে, নিজেকে আগামীর জন্য প্রস্তুত করি। এই কোটেশনে তোমাদের একটা প্রশ্ন আসবে, তুমি যে পেশার জন্য নিজেকে প্রস্তুত করবে সেই পেশার জন্য একটি পরিকল্পনা তৈরি করো। এটা একটি প্রশ্ন একক কাজের মধ্যে তোমাদের আসবে। এখন দেখো তোমার এক একজনের আগামীর প্রস্তুতি এক এক রকম। আমি এখানে একটি নমুনা উত্তর দিলাম, আমি সফটওয়্যার ডেভেলপার হতে চাই, এই জন্য আমার পরিকল্পনা হবে। তুমি যদি ডাক্তার হতে চাও তাহলে ডাক্তার, বা ইঞ্জিনিয়ার হতে চাইলে ইঞ্জিনিয়ার, বা যে কোনো কাজ, সব কিছু কাজের জন্য তোমার একটা নির্দিষ্ট একটা পরিকল্পনা তৈরি করা প্রয়োজন। যে এখানে আমি লিখলাম সফটওয়্যার ডেভেলপার হতে চাই, এই জন্য সফটওয়্যার ডেভেলপার হওয়ার জন্য কি কি পরিকল্পনা গ্রহণ করা উচিত সেই সম্পর্কে আমি এখানে তোমাদের সাথে আলোচনা করব। এখানে 1 নাম্বার আছে শিক্ষা ও প্রশিক্ষণ। শিক্ষা প্রশিক্ষণে রয়েছে কম্পিউটার সায়েন্সে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে, এবার প্রশিক্ষণ নিতে হবে বা প্রোগ্রামিং ভাষা শেখার প্রশিক্ষণ তোমাকে নিতে হবে যদি তুমি সফটওয়্যার ডেভেলপার হতে চাও। এটি একটি পরিকল্পনা প্রথম ধাপ। এরপর 2 নাম্বার ধাপ হচ্ছে, এখানে আরও একটি ধাপ আছে সফটওয়্যার ডেভেলপমেন্ট সম্পর্কিত অনলাইনে কোর্স করা। এরপর 2 নাম্বার ধাপ হচ্ছে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, স্থানীয় বা আন্তর্জাতিক কোম্পানিতে ইন্টার্নশিপ করা, মানে প্র্যাকটিক্যালভাবে তোমাকে এই কাজগুলো করার জন্য করতে হবে, যাতে তুমি তোমার লক্ষ্য, মানে তুমি আগামী যে পেশাতে যেতে চাও সেই পরিকল্পনা অনুযায়ী তোমাকে এখানে কাজ করতে হবে। যে 2 নাম্বার কাজ হচ্ছে স্থানীয় বা আন্তর্জাতিক কোম্পানিতে ইন্টার্নশিপ করা। 2 নাম্বার হচ্ছে ব্যক্তিগত প্রজেক্টে কাজ করা এবং গিটহাবে আপলোড করা। এরপর 3 নাম্বার ধাপ হচ্ছে সার্টিফিকেশন, বিভিন্ন প্রযুক্তি যেমন AWS, মাইক্রোসফট, গুগল ক্লাউডের সার্টিফিকেট অর্জন করা। সার্টিফিকেটের মাধ্যমে তুমি তোমার আগামীর প্রস্তুতির পরিকল্পনায় আরও এক ধাপ এগিয়ে যাবে। এরপর 4 নাম্বার হচ্ছে নেটওয়ার্কিং। নেটওয়ার্কিংয়ে কী রয়েছে, টেক মিট আপে যোগদান করা,
লিঙ্কডইন প্রোফাইল তৈরি এবং সক্রিয় থাকা, মানে সবসময় ওখানে অ্যাক্টিভ থাকা। এরপর হচ্ছে নিয়মিত আপডেট। নিয়মিত আপডেটে আছে নতুন প্রযুক্তির নতুন নতুন ট্রেন্ড সম্পর্কে তোমাকে জানা থাকতে হবে এবং নিজেকে কি রাখতে হবে, আপডেট রাখতে হবে। এতক্ষণ আমি তোমাদের সাথে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম সেই প্রশ্নগুলো তোমরা পাবা একক কাজ হিসেবে তোমরা প্রশ্নে পাবে, ঠিক আছে? একক কাজ হিসেবে তোমাদেরকে দেওয়া হবে মূল্যায়ন পরীক্ষাতে। এরপর আমরা এখন আলোচনা করব দলগত কাজ নিয়ে। দলগত কাজে কোন কোন প্রশ্নগুলো থাকবে দেখো। 1 নম্বরে আছে দলগতভাবে লাইফ রেইনবো মডেলটি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করো। তাহলে আমরা দেখি শুরুতে, লাইফ রেইনবো মডেল একটি জীবন পরিকল্পনা মডেল যা কেরিয়ার এবং জীবনের বিভিন্ন পর্যায়ে সমন্বয় আনে। এই মডেলটি ব্যবহারে দলগত আলোচনা করো এবং নিম্নলিখিত বিষয়গুলো নিয়ে। 1 নাম্বার হচ্ছে জীবনের বিভিন্ন পর্যায়। জীবনের বিভিন্ন পর্যায়, জীবনের শৈশব, কৈশোর, প্রাপ্তবয়স্ক এবং বৃদ্ধাবস্থার বিভিন্ন পর্যায়ের লক্ষ্য ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করো। 2 নাম্বার ধাপ হচ্ছে ক্যারিয়ার প্ল্যানিং করা। কোন পর্যায়ে কোন ক্যারিয়ার সিদ্ধান্ত নেওয়া উচিত তা নিয়ে কি করা, আলোচনা করা। 3 নাম্বার ধাপ হচ্ছে ব্যালেন্স। কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য কিভাবে রাখা যায় তা নিয়ে কি করা, আলোচনা করা, মানে পরিকল্পনা করা। এরপর হচ্ছে 4 নাম্বার লং টার্ম গোল, দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা দীর্ঘমেয়াদী লক্ষ্য তৈরি করা। যে ধাপগুলোর মাধ্যমে যে ধাপগুলো এই লাইফ রেইনবো মডেলটাতে কি করা হয়েছে, মডেলটাতে আলোচনা করা হয়েছে, ঠিক আছে? এরপর হচ্ছে দলগত কাজের দ্বিতীয় প্রশ্ন, ক্যারিয়ার গড়তে এই মডেল কিভাবে সাহায্য করতে পারে, মানে লাইফ রেইনবো মডেলটা তুমি তোমার ক্যারিয়ার তৈরি করার জন্য কিভাবে সাহায্য করতে পারে। লাইফ রেইনবো মডেলটি বিভিন্নভাবে ক্যারিয়ার গড়তে সাহায্য করতে পারে। 1 নাম্বার হচ্ছে গোল নির্ধারণ, 2 নাম্বার হচ্ছে রিসোর্স ম্যানেজমেন্ট, 3 নাম্বার হচ্ছে বিকল্প পন্থা, 4 নাম্বার হচ্ছে বৈচিত্র্যতা। এখন আমরা দেখব গোল নির্ধারণ মানে কি। গোল নির্ধারণ মানে হচ্ছে বিভিন্ন জীবনের পর্যায়ে স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করতে সাহায্য করে। আর রিসোর্স ম্যানেজমেন্ট মানে হচ্ছে সময়, শক্তি এবং অর্থের সঠিক ব্যবস্থাপনা শেখায়। 3 নাম্বার হচ্ছে বিকল্প পন্থা মানে বিপরীত একটা পথ বের করা, বিভিন্ন পর্যায়ে বিভিন্ন বিকল্প পন্থা অনুসন্ধান করতে উৎসাহিত করে। 4 নাম্বার হচ্ছে বৈচিত্র্যতা, ব্যক্তিগত পেশাগত জীবনে বিভিন্ন দিকের মধ্যে সমন্বয় সাধন করা। এটি হচ্ছে দলগত কাজের দ্বিতীয় নাম্বার প্রশ্ন, লাইফ রেইনবো মডেলটি ক্যারিয়ার গড়তে কিভাবে সাহায্য করতে পারে। এই প্রশ্নটা তোমাদের আসবে দলগত কাজের প্রশ্ন হিসেবে। এরপর 3 নাম্বার হচ্ছে ক্যারিয়ারে লক্ষ্যে পৌঁছানো যে ধাপগুলো অতিক্রম করতে হবে তার একটি ফ্লো চার্ট এঁকে দাও। ফ্লো চার্ট যদি তোমাদেরকে আঁকতে বলে তাহলে এইভাবে ফ্লো চার্টটা এঁকে দিবা। ফ্লো চার্ট, প্রথমে তোমার জীবনের ক্যারিয়ারের লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রাথমিক শিক্ষাটা কি করতে হবে, সম্পন্ন করতে হবে। প্রাথমিক শিক্ষা সম্পন্ন করার পর মাধ্যমিক শিক্ষা করতে হবে। মাধ্যমিক শিক্ষা অর্জন করার পর উচ্চ মাধ্যমিক শিক্ষায় তোমাকে ভর্তি হতে হবে, এইটা অর্জন করতে হবে। এরপর তোমাকে উচ্চশিক্ষা অর্জন করতে হবে। তারপর তুমি তোমার প্রথম চাকরিতে পদার্পণ করতে পারবা। এরপর প্রথম চাকরিতে তুমি যখন পদার্পণ করবে তখন তুমি কিছু অভিজ্ঞতা অর্জন করবে। অভিজ্ঞতা অর্জনের পরে তোমাকে কিছু উন্নয়নমূলক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে যাতে তুমি আরো এগিয়ে যেতে পারো। এরপর তোমার ক্যারিয়ারের পরিবর্তন হবে বা ক্যারিয়ারে উন্নতি ঘটবে। এই ফ্লো চার্টটি তোমরা অন্যভাবে এরকম ডিজাইন করেও আঁকতে পারো। আমি তোমাদেরকে এদিকে দেখিয়ে দিচ্ছি। এরকম করে বক্স করে বা তুমি এখানে লিখলা প্রাথমিক শিক্ষা, ঠিক আছে? এরপরে তুমি এইভাবে তীর চিহ্ন দিয়ে এদিকে আরো একটা লিখলা। এইভাবে তোমরা ডিজাইন করে বক্স করে আঁকতে পারো যাতে তোমাদের লেখার সৌন্দর্যটা আরো বেড়ে যায়, ঠিক আছে? এভাবে মাধ্যমিক শিক্ষা এভাবেও লিখতে পারো। আমরা এরপরের প্রশ্নে চলে আসব, পেশার রূপান্তর আমাদের দেশের প্রবাসী শ্রমিকদের উপর কি কি প্রভাব ফেলতে পারে এবং কিভাবে এই থেকে উত্তরণ সম্ভব তা নিয়ে দলগতভাবে আলোচনা করো। এরকম একটি দলগত কাজে তোমাদের প্রশ্ন থাকবে। প্রথম আমরা এখানে উত্তরটা দেখি। পেশার রূপান্তর প্রবাসী শ্রমিকদের উপর নিম্নলিখিত প্রভাব ফেলতে পারে। 1 নাম্বার হচ্ছে আর্থিক চাপ, পেশার পরিবর্তনের কারণে আয়ের উৎস হারানোর সম্ভাবনা রয়েছে। 2 নাম্বার হচ্ছে সামাজিক প্রভাব, পরিবার ও সমাজে অবস্থান এবং সম্মান পরিবর্তন হয়ে যায় যদি আয়ের উৎস হারিয়ে যায়। 3 নাম্বার হচ্ছে মানসিক চাপ, নতুন পরিবেশ ও কাজের সাথে মানিয়ে নেওয়ার চাপ। এবার তুমি এই সমস্যাগুলো থেকে কিভাবে নিজেকে উত্তরণ করবে, ঠিক আছে?
উত্তরণের উপায় হচ্ছে 1 নাম্বার প্রশিক্ষণ ও দক্ষতা গ্রহণ, নতুন পেশার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ। 2 নাম্বার হচ্ছে নেটওয়ার্কিং, প্রবাসী কমিউনিটির সঙ্গে সম্পর্ক স্থাপন এবং তাদের সম্পর্ক স্থাপনের মাধ্যমে তুমি সাহায্য লাভ করতে পারবে। এরপর 3 নাম্বারের উপায় হচ্ছে আর্থিক পরিকল্পনা, পেশা পরিবর্তনের জন্য পর্যাপ্ত সঞ্চয়, মানে পর্যাপ্ত পরিমাণে তোমাকে সঞ্চয় থাকতে হবে, এরপর তুমি আর্থিক পরিকল্পনা করবে। এই আলোচনাগুলি দলগতভাবে করলে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দলগতভাবে করে তোমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আরও কিছু সমস্যার সমাধান দিতে পারবে। এবার আমরা আলোচনা করব তোমাদের জুড়াই আলোচনা বা জুড়াই কাজ, যে প্রশ্নগুলো আসবে জুড়াই কাজের মধ্যে সেই বিষয় নিয়ে। ঠিক আছে, জুড়াই কাজের প্রশ্ন 1 নাম্বার, জুড়াই আলোচনার মাধ্যমে ক্যারিয়ার প্ল্যানিং করার জন্য যে দিকগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং তা চিহ্নিত করে একটি পরিকল্পনা তৈরি করো। জুড়াই আলোচনার মাধ্যমে ক্যারিয়ার পরিকল্পনা তৈরি করতে হলে নিম্নলিখিত দিকগুলো গুরুত্ব দিয়ে তোমাকে কি করতে হবে, বিবেচনা করতে হবে। এই দিকগুলোর মধ্যে তুমি 1 নম্বরে লিখতে পারো স্বপ্ন লক্ষ্য নির্ধারণ। প্রথমে নিজের স্বপ্ন লক্ষ্য নির্ধারণ করো, ভবিষ্যতে কি হতে চাও বা কি করতে চাও তা পরিষ্কারভাবে জানতে হবে। 2 নাম্বার হচ্ছে আগ্রহ দক্ষতা বিশ্লেষণ, নিজের আগ্রহ দক্ষতা বুঝতে হবে, কোন কোন ক্ষেত্রে তোমার আগ্রহ বেশি, কোন কোন কাজ তুমি খুব ভালোভাবে করতে পারো তা চিহ্নিত করতে হবে। এরপর 3 নাম্বার কাজ হচ্ছে তোমাকে শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে হবে। তোমার বর্তমান শিক্ষাগত যোগ্যতা ও ভবিষ্যতে যেসব যোগ্যতা অর্জন করতে হবে তা নিয়ে নির্ধারণ করা, কোন কোন কোর্স বা ট্রেনিং তোমার ক্যারিয়ারে সাহায্য করবে তা ঠিক করা। 4 নাম্বার হচ্ছে বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ, বর্তমানে তুমি কোথায় আছো, তোমার অবস্থা কি তা বিশ্লেষণ করা জরুরি। বর্তমান চাকরি অভিজ্ঞতা এবং অন্যান্য বিষয়গুলো বিবেচনা করে পরিকল্পনা করা। 5 নাম্বার হচ্ছে বাজারের চাহিদা, বর্তমান চাকরির বাজারে কোন কোন ক্ষেত্রে চাহিদা বেশি তা জানতে হবে, এই চাহিদার ভিত্তিতে নিজের ক্যারিয়ার পরিকল্পনা তৈরি করা। এরপর 6 নাম্বার হচ্ছে ব্যক্তিগত পারিবারিক অবস্থা সম্পর্কে তোমাকে অবশ্যই চিন্তা করতে হবে। ক্যারিয়ার পরিকল্পনায় ব্যক্তিগত পারিবারিক অবস্থা গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। তোমার পারিবারিক দায়িত্ব ব্যক্তিগত প্রয়োজনগুলোকে মাথায় রেখে তোমাকে অবশ্যই যে কোনো কিছু পরিকল্পনা নিতে হবে। 7 নম্বরে আছে সময়সীমা নির্ধারণ। সময়সীমা নির্ধারণে কি আছে দেখি। ক্যারিয়ার পরিকল্পনার জন্য একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করতে হবে, কোন কাজগুলো কোন সময়ে সম্পন্ন করতে হবে তা সঠিকভাবে পরিকল্পনা করতে হবে। 8 নাম্বার হচ্ছে পরামর্শ ও মতামত। তুমি যে কাজে যেতে চাচ্ছ বা যে পথে তুমি যাচ্ছ বা যে পেশায় তুমি যেতে চাচ্ছ সেই পেশার বিশেষজ্ঞ এবং অভিজ্ঞ ব্যক্তিদের সাথে তোমার পরামর্শ নিতে হবে, যাতে তাদের মতামত এবং গাইডলাইন অনুযায়ী তুমি তোমার পরিকল্পনাটা কি আরও সমৃদ্ধভাবে তৈরি করতে পারো। 9 নম্বরে হচ্ছে বিকল্প পরিকল্পনা। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী যদি তোমার কাজ না হয় বা প্রথম পরিকল্পনা অনুযায়ী তুমি যদি কাজ করতে না পারো তাহলে তোমাকে একটা বিপরীত একটা পরিকল্পনা রাখতে হবে। এই বিকল্প পরিকল্পনা হচ্ছে তোমাকে অনিশ্চিত পরিস্থিতিতে সাহায্য করবে। এবার হচ্ছে পরিকল্পনা তৈরির ধাপ, কিভাবে তুমি পরিকল্পনাগুলো তৈরি করবে। 1 নাম্বার হচ্ছে লক্ষ্য নির্ধারণ, আগামী 5 বছরের জন্য তোমার লক্ষ্য কি তা তোমাকে নির্ধারণ করতে হবে। 2 নাম্বার হচ্ছে শিক্ষাগত পরিকল্পনা, কোন কোন কোর্স বা ডিগ্রি অর্জন করবে তা আগে তোমাকে ঠিক করতে হবে। 3 নাম্বার হচ্ছে প্রয়োজনীয় দক্ষতা অর্জন, কোন কোন দক্ষতা উন্নয়ন করতে হবে তা ঠিক করে সেই অনুযায়ী কাজ শুরু করতে হবে তোমাকে। 4 নাম্বার হচ্ছে নেটওয়ার্কিং, পেশাদার নেটওয়ার্ক বৃদ্ধি করা এবং মেন্টরদের পরামর্শ নেওয়া। মানে তুমি যে কাজে যেতে চাচ্ছ সেই কাজে নেটওয়ার্ক বাড়াইতে হবে, যারা কাজ করে তাদের সাথে তোমার যোগাযোগ বাড়াতে হবে এবং সেই কাজের অভিজ্ঞ ব্যক্তিদের সাথে তোমাকে পরামর্শ নিতে হবে। 5 নাম্বার হচ্ছে বাজার গবেষণা, মানে মার্কেট রিসার্চ করা, যেটা চাকরির বাজারের বর্তমান অবস্থা, তুমি যে পেশায় যেতে চাচ্ছ সেই পেশার বর্তমান অবস্থা এবং তার ভবিষ্যৎ অবস্থা কি হতে পারে সেই সম্পর্কে তোমাকে জানা থাকতে হবে। এরপর 6 নাম্বার হচ্ছে সময়সীমা নির্ধারণ, মানে তোমাকে সময় নির্দিষ্ট করে লক্ষ্য নির্ধারণ করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট লক্ষ্য অর্জনের সময়সীমা ঠিক করো। এই যে তোমাদের সাথে এখন আমি আলোচনা করলাম তোমাদের জীবন জীবিকা বিষয়ের 3য় অধ্যায়। 3য় অধ্যায় থেকে তোমাদের একক কাজ, দলগত কাজ এবং জুড়াই কাজে যে সমস্ত প্রশ্নগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ বা পরীক্ষাতে আসবে সেই প্রশ্নগুলো নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করলাম। তোমাদের যদি নোটটি প্রয়োজন হয়, এই পিডিএফটি যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে তোমরা এই যে এখানে দেখতে পাচ্ছ espclass.com নামে একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে গেলে তোমরা এই পিডিএফটা কি তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, যদি প্রয়োজন হয় তাহলে তোমরা ওয়েবসাইটটি ভিজিট করে আসবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো শেয়ার করবে।
আর দ্বিতীয়ত হচ্ছে পরীক্ষার পূর্বের আগের দিন কি চূড়ান্ত সাজেশন দেওয়া হবে প্রশ্ন এবং উত্তর সহ, সেটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজ এই পর্যন্ত, নেক্সট কোনো ক্লাসে তোমাদের সাথে দেখা হবে, সেই পর্যন্তই ভালো থেকো, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।